প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রির প্রথম অধ্যায় পরমাণুর গঠন এবং রাসায়নিক বন্ধন। পরমাণুর গঠন এবং রাসায়নিক বন্ধনের মধ্যে আমাদের একটা টপিকস আছে কোয়ান্টাম সংখ্যা। আমরা আজ কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। উপস্থাপনায় আছি আমি মহসিন, জুনিয়র ইনস্ট্রাক্টর, ফুড টেকনোলজি বিভাগ, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। উপস্থাপনার বিষয়বস্তু: কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার শ্রেণীবিভাগ, কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য, অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। প্রথমেই আছে কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য নিজ অক্ষ বরাবর ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য যেসব রাশি ব্যবহার করা হয় তাদেরকেই কোয়ান্টাম সংখ্যা বলে। আমরা আরও সহজভাবে যদি বলতে যাই তাহলে বলতে পারি যে সমস্ত বিষয় বা সংখ্যার দ্বারা পরমাণুতে ইলেকট্রনের পূর্ণ বর্ণনা, অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, দিক এবং এর ঘূর্ণায়ন সম্পর্কে জানা যায় তাদেরকেই কোয়ান্টাম সংখ্যা বলে। চিত্রে আমরা দেখতে পারতেছি ইলেকট্রনগুলো কিছু বৃত্তাকার পথে পরিভ্রমণ করতেছে। এই যে ইলেকট্রনগুলো, এই কক্ষপথগুলোর এই আকার, এই আকৃতি, এইসব নিয়েই আমাদের এই কোয়ান্টাম সংখ্যা আলোচনা। কোয়ান্টাম সংখ্যার শ্রেণী বা কোয়ান্টাম সংখ্যাকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, দ্বিতীয়তে আছে অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, তৃতীয়তে আছে ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চতুর্থতে আছে স্পিন বা ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা এক এক করে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব। আমাদের প্রথমে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন সমূহের কক্ষপথের আকার, আকৃতি প্রকাশ করা যায় তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ আমাদের ইলেকট্রনের কক্ষপথের আকারগুলো কি হবে? বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে না কি আকার হবে, সেটি আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আলোচনা করে। চিত্রে আমরা কিছু প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখতে পাচ্ছি। যে বৃত্তাকার পথগুলো আছে এগুলি আসলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n এর সাহায্যে প্রকাশ করা যায় এবং এই n এর মান 1, 2, 3, 4, 5 এরকমভাবে পূর্ণ সংখ্যা হতে পারে। যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণের ক্ষমতা 2n²। মানে এই 2n² এর সাহায্যে আমরা কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বা কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে তা আমরা জানতে পারবো। n হচ্ছে আমার প্রধান শক্তি স্তর। তবে প্রথম n = 1, এটাকে আমরা প্রথম কক্ষপথকে আমরা সবসময় k বলি। n = 2 মানে দ্বিতীয় কক্ষপথকে আমরা l দ্বারা প্রকাশ করি, তৃতীয়কে m, চতুর্থকে n, পঞ্চম হলে o, এরকমভাবে ধারাবাহিকভাবে যাবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাও বলে থাকি। পরমাণুর ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর বা কক্ষপথ নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরে অবস্থিত থাকে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকেই সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ প্রতিটি কক্ষপথে যে বৃত্তাকার পথ আছে তার মধ্যে কিছু উপবৃত্তাকারও শক্তিস্তর আছে। এই উপবৃত্তাকার শক্তিস্তর কি বলা হচ্ছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল এর সাহায্যে প্রকাশ করা হয়, ছোট হাতের এল। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত যে কোনো পূর্ণসংখ্যা হতে পারে। অর্থাৎ n হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা আর n-l যে কোনো হতে পারে, মানে 1 কম হবে। সবসময় মনে রাখবে প্রধান কোয়ান্টাম সংখ্যার চাইতে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1 কম হবে। যে এল এর মান 0 থেকে 1, 2, 3 মানে n-1 1 করে কমবে আর কি। এল এর মান 0 থেকে শুরু, যেমন n এর মান আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান সবসময় 1 থেকে শুরু, 1, 2, 3, 4 এরকমভাবে। কিন্তু এল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান সবসময় 1 কম, প্রধান কোয়ান্টাম সংখ্যার চাইতে 1 কম, মানে 0, 1, 2, 3 ইত্যাদি উপশক্তি স্তরে যথাক্রমে, মানে এই যে 0, 1, 2, 3 এই উপশক্তি স্তরগুলোকেই আবার
SPDF দ্বারা প্রকাশ করা হয়। কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণের ক্ষমতা 2 + 1। এটা হচ্ছে আমার প্রত্যেকটা উপস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র নির্ণয় করার সূত্র। এখন আমরা আলোচনা করব ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস বা ওরিয়েন্টেশন প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকেই ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। একে এর সাহায্যে প্রকাশ করা যায়, অর্থাৎ ইলেকট্রনের ঘূর্ণায়নের ফলে আমাদের কিছু বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হবে। আর বিদ্যুতের প্রভাবে আমরা জানি যে ইলেকট্রনের প্রভাব ফলে যে বিদ্যুৎ সৃষ্টি হলে এখানে কিছু ম্যাগনেট মানে চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বকীয় ক্ষেত্রের প্রভাবেই আমাদের ত্রিমাত্রিক দিক সৃষ্টি হবে অরবিটের। আমাদের যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে মানে বৃত্তাকার পথের কিছু ত্রিমাত্রিক দিক সৃষ্টি হবে, এটাকে আমরা আসলে ওরিয়েন্টেশন বলি। এম এর মান এল এর উপর নির্ভরশীল এবং প্রতিটি এল এর যে কোনো মানের জন্য এম এর 2l+1 সংখ্যক মান পাওয়া যায়। এম এর মান +l হইতে 0 সহ -l পর্যন্ত যে কোনো পূর্ণসংখ্যা হতে পারে। মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে এটা আসলে নির্ভর করে এই এম এর মান, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান। এম এর মানগুলোর উপশক্তি স্তরে অবস্থিত অরবিটালের সংখ্যা প্রকাশ করে, যাদেরকে যথাক্রমে SPDF নামেও অভিহিত করা হয়। স্পিন বা ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণায়নের দিক প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে স্পিন বা ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা বলে। একে অ্যাশের সাহায্যে প্রকাশ করা হয়, অর্থাৎ আমার ইলেকট্রনগুলো কোন দিকে ঘুরবে এই ঘোরার দিকটাকে নির্ণয় করাকে হচ্ছে আমার স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এটাই আমাদের নির্ণয় করতে হবে স্পিন কোয়ান্টাম সংখ্যায়। ইলেকট্রনের ঘড়ির কাঁটার ঘূর্ণায়নের দিকে ও ঘড়ির কাঁটার ঘূর্ণায়নের বিপরীত দিকে ঘুরতে পারে। এই দুই রকম ঘূর্ণায়নের জন্য এই স্পিন কোয়ান্টাম সংখ্যার মান S = +½ অথবা -½ অর্থাৎ এটা ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে। কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। কোয়ান্টাম সংখ্যার তাৎপর্যে প্রথমে আছে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা আগেও শিখেছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে জানতে পারতেছি। সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের কক্ষের আকৃতি সম্পর্কে জানতে পারতেছি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা ইলেকট্রনের কক্ষের শূন্য বিন্যাস নির্দেশ করে। স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের কক্ষের ঘূর্ণনের দিক প্রকাশ করে। কোয়ান্টাম সংখ্যা নিয়ে যখন আমরা আলোচনা করলাম তখন আমাদের কাছে দুটি বিষয় আসছে, একটা হচ্ছে অরবিট আর একটা হচ্ছে অরবিটাল। এখন আমরা অরবিট সম্পর্কে জানব। বলছে পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের আবর্তনের জন্য যেসব বৃত্তাকার পথ আছে তাদেরকে অরবিট বলে। অর্থাৎ আমার নিউক্লিয়াস মানে একবার মধ্যবিন্দুটা, তার চারদিকে ইলেকট্রনগুলো ঘোরার জন্য যে বৃত্তাকার কক্ষপথ আছে এই বৃত্তাকার কক্ষপথগুলোকেই বলা হচ্ছে অরবিট। এই অরবিটের মান আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকেও জেনে আসছি যে বৃত্তাকার কক্ষপথগুলোকে n এর মান 1 হলে এই শক্তি স্তরের নাম হচ্ছে কে, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর এবং এই দ্বিতীয় শক্তি স্তরের নাম হচ্ছে l, n এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর আর এই তৃতীয় শক্তি স্তরের নাম হচ্ছে m, n এর মান 4 হলে এটা চতুর্থ শক্তি স্তর আর চতুর্থ শক্তি স্তরের মান হচ্ছে n। এরকমভাবে পর্যায়ক্রমে যাবে এবং সবসময় কে এর চাইতে l এর মান বড় হবে, l এর চাইতে m এর মান বড় হবে, m এর চাইতে n এর মান বড় হবে, ধারাবাহিকভাবে আমার 1 2 3 4 5 6 এরকম যা যাবে একটা থেকে আরেকটা বড় হবে, কারণ প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা বেশি বাড়বে ধীরে ধীরে। এখন আমরা জানব অরবিটাল। পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে যেসব ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, মানে প্রায় 95% পর্যন্ত ইলেকট্রনগুলো যে অঞ্চলে থাকে তাদেরকে বলা হয় অরবিটাল। এখানে চিত্রে আমরা দেখতে পারতেছি যে সূর্যকে কেন্দ্র করে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো ঘুরে একটা নির্দিষ্ট অঞ্চলে তাদের ঘনত্ব একটু বেশি। এগুলোকে যদি আমরা ইলেকট্রন কল্পনা করি তাহলে এই যে ঘনত্ব, যে অঞ্চলে ঘনত্বটা বেশি থাকে সেই অঞ্চলটাকেই বলা হয় অরবিটাল। অরবিটাল শব্দটির দ্বারা পরমাণুতে বিভিন্ন উপশক্তি স্তরকে বোঝানো হয়।
অরবিটালগুলোকে আমরা আগেও শিখেছি, অরবিটালগুলোকে SPDF দ্বারা প্রকাশ করা হয়। আমরা চিত্রে কিছু যে SPDF অরবিটালের গঠন সম্পর্কে দেখলাম। আমাদের S অরবিটাল ফুটবলের ন্যায় ত্রিমাত্রিক গোলাকার, P অরবিটাল ডাম্বেলের মতো, D অরবিটাল ডাবল ডাম্বেলের মতো, F অরবিটাল জ্যামিতিক আকার খুবই জটিল। চিত্রে আমরা S অরবিটাল এবং P অরবিটাল দেখতে পাচ্ছি। আমরা আগেই বলেছিলাম যে S অরবিটাল দেখতে ফুটবলের ন্যায় গোল, আর আমাদের P অরবিটাল ডাম্বেলের ন্যায়। D অরবিটাল এবং F অরবিটাল, D অরবিটাল আমাদের ডাবল ডাম্বেলের ন্যায় এবং F অরবিটালের জ্যামিতিক গঠন খুবই জটিল, সেটা আমরা আগেও শিখে আসছি। অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য। আচ্ছা, আমরা অরবিট সম্পর্কে আগেই শিখেছি যে পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন আবর্তনের জন্য যে সকল বৃত্তাকার পথ আছে তাদেরকে অরবিট বলে। আর অরবিটাল আছে পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে যেসব ত্রিমাত্রিক অঞ্চল ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ 95% ইলেকট্রন যে অঞ্চলে থাকে তাদেরকে বলা হয় অরবিটাল। অরবিট সমূহকে n সমান 1, 2, 3 ইত্যাদি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এবং যথাক্রমে K সেল, L সেল, M সেল ইত্যাদি। আর অরবিটাল সমূহকে SPDF দ্বারা প্রকাশ করা হয়। বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের শক্তি ভিন্ন ভিন্ন থাকে। যেমন শক্তি ক্রমানুসারে আমরা জানি একের চেয়ে মানে দ্বিতীয় অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা বেশি, দ্বিতীয় থেকে তৃতীয় অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা আরও বেশি। কিন্তু একই উপস্তরে অরবিটাল সমূহের শক্তি সমান থাকে। চতুর্থ আছে বিভিন্ন শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে, আর অরবিটালে প্রতিটি অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। এটাই হচ্ছে আমাদের অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। সুতরাং আজকে আমরা যা শিখলাম তার উপর যদি ভিত্তি করে আমরা কিছু বাড়ির কাজ দিই শিক্ষার্থীদের জন্য। প্রথমে আছে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, এটা ভালোভাবে শিখবা। দ্বিতীয় আছে কোয়ান্টাম সংখ্যা শ্রেণীবিভাগ আলোচনা করো। এটা একটা রচনামূলক প্রশ্ন এবং খুবই আশার মতো। প্রতি বছর এই প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা সচরাচর অনেক থাকে এবং খুবই ইম্পর্টেন্ট একটা রচনামূলক প্রশ্ন, এটা ভালোভাবে শিখবা। তৃতীয় আছে কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য। তারপর আছে 4 নম্বর আছে অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। সো শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের উপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবে। আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে সেগুলোর উত্তর বলে দেব। সবাইকে ধন্যবাদ আমাদের এই অনলাইন ক্লাসে যোগদানের জন্য, এবং সবাই ভালোভাবে শিখবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট উল্লেখ করবে। আর সর্বশেষে সবাইকে বলছি, করোনার সময় সবাই বাড়িতে থাকবে, বাড়ির বাহিরে বের হলে মাস্ক পরিধান করবে।